দ্রুতই কাবুল দখলের দিকে এগোচ্ছে তালেবান। অনিশ্চয়তার মুখে হাজার হাজার মানুষের জীবন। 1 মাস না যেতেই আফগানিস্তানে ফের সেনা পাঠালো যুক্তরাষ্ট্র। জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়ার ঘটনায় উদ্বেগ। প্রতারণার শিকার 10,000-এর বেশি মানুষ। সুষ্ঠু তদন্তে দাবি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের। এবং যুক্তরাজ্যে বন্দুক হামলায় 5 জন নিহতের ঘটনায় জনমনে আতঙ্ক। নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দুঃখ প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দ্রুতই আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের দিকে এগোচ্ছে তালেবান। এরই মধ্যে দেশটির 18টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এ অবস্থায় কাবুলে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের স্পর্শকাতর তথ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাস না যেতেই দেশটিতে আবারও 3000 সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আফগানিস্তানে দূতাবাস আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। এদিকে আফগান শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 1 সপ্তাহ ধরে তালেবানের আগ্রাসনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। অসহায় বাসিন্দাদের অনেকেই কাবুলে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু এই শেষ আশ্রয়স্থলও যে কোনো সময় জঙ্গি গোষ্ঠীটির দখলে চলে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম সময় কাটছে তাদের। প্রায় 2 দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করার পথে এগোচ্ছে তালেবান। দখল করে নিচ্ছে একের পর এক প্রাদেশিক রাজধানী সহ সীমান্ত এলাকা। এছাড়াও তারা রাজধানী কাবুলের খুব কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহর থেকে সাবেক মুজাহিদ নেতা ও শহরটির সাবেক গভর্নর মোহাম্মদ ইসমাইল খান ও কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে আটক করেছে তালেবান। দেশটিতে চলমান সংঘাত এড়াতে কাতারের শান্তি আলোচনায় তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানকে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণকে। তালেবানরা এগিয়ে আসতে থাকায় মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ নথি ও স্পর্শকাতর সব তথ্য ভান্ডার ধ্বংসে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে তালেবানের দখলদারিত্ব বাড়তে থাকায় ইউরোপের কয়েকটি দেশ তাদের দূতাবাস বন্ধের পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে অন্তত 600 সেনা মোতায়েন করেছেন বরিস জনসন। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে শিগগিরই জরুরি সহায়তা দল পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের তালেবানের সহিংসতা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তালেবানকে অবিলম্বে হামলা বন্ধ করে গৃহযুদ্ধ এড়াতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময়ে যে কোনো উপায়ে আলোচনা শুরু করা উচিত। আফগানিস্তান গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। আশেপাশের সব দেশের উচিত শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খোলা রাখা। তালেবান আগ্রাসনের মধ্যেই পাকিস্তান সীমান্তে আটকে পড়া শত শত আফগান নাগরিকের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর সেটি বন্ধ করে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ওই ক্রসিং বন্ধ হয়ে গেলে সেখানে আটকে পড়ে শত শত আফগান নাগরিক। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজার মডার্নার টিকার 3য় ডোজ। বুস্টার হিসেবে এই দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন দেওয়া হবে। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় বিশ্বে আরও 10 কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর গরিব দেশগুলোকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে 1 কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা সাহায্য হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। ভারতীয় ডেল্টা ধরনের টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় কয়েকটি দেশে চলছে বুস্টার ডোজ প্রয়োগ। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। সেখানকার 72% মানুষ এখন পর্যন্ত পূর্ণ টিকার আওতায় এসেছেন। 55 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত 20 লাখ বয়স্ক মানুষ এই টিকা পাবেন। যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে 3য় ডোজের। ফাইজার মডার্নার টিকা দেয়া হবে বুস্টার হিসেবে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা বলছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। এক গবেষণার তথ্য বলছে যুক্তরাষ্ট্রের 2.7% টিকা গ্রহীতার করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। টিকার 2 ডোজ নেয়ার পর 6 থেকে 12 মাসের মধ্যে 3য় ডোজ নেওয়া যাবে। মডার্নার টিকা ডেল্টার বিরুদ্ধে 76% কার্যকর, আর ফাইজারের টিকা 42% কার্যকর।
যুক্তরাষ্ট্র এখন ডেল্টায় বিপর্যস্ত। 1.5 লাখের মতো মানুষ গেল কয়েকদিন ধরে আক্রান্ত হচ্ছেন, মৃত্যু 600-র বেশি। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে শিশুদের মধ্যেও সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়বে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। আলফার চেয়ে ডেল্টা অনেক বেশি সংক্রামক, আর এ কারণেই এটি দ্রুত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আপাতত এই হার কিছুটা কম হলেও অচিরেই শিশুদের মধ্যে ডেল্টার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছি আমরা, কেননা প্রাপ্তবয়স্কদের মধ্যে এটির সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। আর এর অর্থ হলো যতদিন পর্যন্ত এটি বাড়তে থাকবে ততদিন পর্যন্ত বড়দের থেকে ছোটদের মধ্যেও এটি ছড়িয়ে পড়বে। ইন্দোনেশিয়ায় কোভিড পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না। দৈনিক 20,000-এর বেশি আক্রান্ত হচ্ছেন, এখনো মৃত্যু 1500-র কাছাকাছি। রাশিয়ায় গড়ে শনাক্ত 20,000-এর বেশি, মৃত্যু 8 শতাধিক। এছাড়া ডেল্টা ক্রমেই ছড়িয়ে পড়ছে চীনের বিভিন্ন অঞ্চলেও। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, বিশ্বে আরও 10 কোটি মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। ধনী দেশগুলো যদি গরিব দেশগুলোর জন্য টিকা কর্মসূচি চালু না করে তাহলে সংকটের সমাধান হবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এরই মধ্যে কানাডা ঘোষণা দিয়েছে গরিব দেশগুলোকে 1 কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা দেবে তারা। বাংলাদেশও কানাডার কাছ থেকে এই টিকা পেতে পারে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা। এ পর্যন্ত 10,000 মানুষ এমন প্রতারণার শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। এ টিকা কেলেঙ্কারিতে অভিযুক্ত নার্সের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ফ্রিজল্যান্ডে করোনার শিকার পরিবর্তে স্যালাইন নিয়ে প্রতারিত মানুষের সংখ্যা 10,000-এরও বেশি। এই ঘটনার সত্যতা পাওয়ার পরপরই টিকাদান কেন্দ্রটিতে ভিড় করতে শুরু করেন প্রতারণার শিকার হওয়া মানুষ। আবেদন করেন পুনরায় টিকা গ্রহণের। তবে এবারই প্রথম নয়, এর আগেও গেল এপ্রিলে টিকা প্রদানে কর্তব্যরত একই সেবিকার বিরুদ্ধে কমপক্ষে 6 জনের দেহে টিকার ডোজের পরিবর্তে সাধারণ স্যালাইন পুশের অভিযোগ ওঠে। তখন বিষয়টি অতটা আমলে না নিলেও নতুন করে বহু মানুষ প্রতারণার শিকার হওয়ায় নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আর জার্মানির মতো দেশে এ ধরনের অনিয়মে অবাক স্থানীয়রা। দেখুন, অভিযুক্ত সেবিকা যদি ইচ্ছে করে এ কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে এটি গুরুতর অপরাধ, আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। কিন্তু এভাবে হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিভাবে কেমন করে এটি হলো, কারা করলো, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে এ ধরনের অভিজ্ঞতা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন। তাই বিপত্তি এড়াতে সামনের দিনগুলোতে ভ্যাকসিন গ্রহণে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা এই পরিস্থিতির সম্মুখীন হননি, তবে এখন থেকে ভবিষ্যতে যারা টিকা গ্রহণ করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে টিকা গ্রহণ করবেন। নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে গুরুতর অপরাধ হিসেবে দেখলেও দেশটির করোনা বিরোধী আলোচিত সংগঠন বিকল্প চিন্তা অভিযুক্ত সেই সেবিকার কোনো দোষ দেখছে না। একজন কিংবা দুজন নয়, কমপক্ষে 10,000 মানুষের শরীরে করোনার টিকার বদলে স্যালাইন প্রয়োগের বিষয়টি বড়সড় কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখছে জার্মান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও একদিনের করোনা সংক্রমণের রেকর্ড অস্ট্রেলিয়ার সিডনিতে। চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করলে মোটা অঙ্কের জরিমানার নতুন আইন জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এ অবস্থায় দিশেহারা সরকার বলছে ভ্যাকসিন গ্রহণই পরিস্থিতি পরিবর্তনের শেষ উপায়। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী SM আমিনুল রুবেলের সঙ্গে। রুবেল। ধন্যবাদ জাফর। যেমনটি বলছিলেন, প্রতিদিনই অস্ট্রেলিয়া থেকে আসলে খারাপ সংবাদ পাঠাতে হচ্ছে করোনা রিলেটেড। গতকালকে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে 390 জন করোনা সংক্রমিত হয়েছিল। খবরে বলেছিলাম যে সেটি একদিনের সর্বোচ্চ রেকর্ড। তবে আজকে এখানে কিন্তু রেকর্ড আরও ভেঙেছে। আজকে এখানে 466 জন করোনা সংক্রমিত হয়েছে। গত 24 ঘন্টায় ডেল্টা ভেরিয়েন্ট চলছে। এই মুহূর্তে আপনারা জানেন ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ চলছে এবং এই 466 জন আক্রান্ত ছাড়াও গত 24 ঘন্টায় কিন্তু 4 জন
জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। এই মুহূর্তে শিশুরা কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে এই মুহূর্তে লকডাউন চলছে, 7ম সপ্তাহ লকডাউন শেষ হতে চলেছে, 8ম এবং 9ম সপ্তাহ লকডাউনে আছে এবং যে পরিমাণ করোনা সংক্রমিত রোগী এই মুহূর্তে সিডনিতে আছে এটি কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। আমি বারবার রেকর্ড বলছি, রেকর্ড কিন্তু গত কয়েক মাসের না, রেকর্ডটি কিন্তু অস্ট্রেলিয়াতে যখন থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছে তার মানে গত বছরের ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এটি একদিনের সর্বোচ্চ রেকর্ড। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে 5,000-এর উপরে করোনা সংক্রমিত রোগী আছে এবং পুরো অস্ট্রেলিয়াতে প্রায় 6,500-এর কাছাকাছি করোনা সংক্রমিত রোগী আছে যারা গত 14 দিনে করোনা সংক্রমিত হয়েছে এবং মৃতের সংখ্যাও বেড়েছে। গত 30 দিনে কিন্তু সিডনিতে এখন পর্যন্ত 47 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। মেলবোর্নে এই মুহূর্তে লকডাউন চলছে, লকডাউন সম্ভবত বাড়তে যাচ্ছে, সেখানে আজকেও 21 জন করোনা সংক্রমিত হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, মেলবোর্ন যখন লকডাউনে যায় তখন সেখানে মাত্র 6 জন করোনা সংক্রমিত রোগী ছিল। এছাড়া বৃহত্তর সিডনিতে কিন্তু মাত্র 6 জন করোনা সংক্রমিত রোগী ছিল, সেখান থেকে এই সংক্রমণ বাড়তে বাড়তে 6,000-এর উপরে চলে গেছে। এই মুহূর্তে বৃহত্তর সিডনির 91 ভাগ বা তার চেয়ে বেশি এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে লকডাউন চলছে এবং সিডনির যে বিশেষ 12টি এলাকা করোনা সংক্রমণে ভয়াবহ পর্যায়ে আছে সেখানে কিন্তু কঠোর লকডাউন চলছে। বারবার কঠোর লকডাউন বলছি, এটি কারণ হচ্ছে যে এটি অনেকটা কারফিউর কাছাকাছি একটি অবস্থা আছে যে অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই এবং যে প্রয়োজনগুলো আছে সেটিও খুব কঠিন প্রয়োজন হতে হবে, খুবই জরুরি প্রয়োজন হতে হবে যে এই কারণে বাসা থেকে বের হতে পারবে মানুষ। আপনারা জানেন যে এই মুহূর্তে গত কয়েকদিনে আমি বলেছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে, আর্মি মোতায়েন করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে সোমবার থেকে কিন্তু আরও 500 নতুন আর্মি মোতায়েন করা হবে এই 12টি এলাকায় যে টহল দিবে তারা 24 ঘন্টা যে কিছু পরিমাণ মানুষ বা অকারণে কি বাসা থেকে বের হচ্ছে কিনা বা তারা সরকারের স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটি দেখার জন্য আজকে সকালে যে সংবাদ সম্মেলন করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস, তিনি তার সংবাদ সম্মেলনে যে নাম্বারগুলো বলেছেন সেই নাম্বারগুলো কিন্তু ভয়াবহ। আপনাদের কাছে একটি উদাহরণ দিই যে অপ্রয়োজনে বাসার বাইরে বের হলে এবং মিথ্যা কথা বললে পুলিশের কাছে শুধুমাত্র এই কারণেই 2 লক্ষ বাংলাদেশি টাকা জরিমানা করে দেওয়া হবে একজন যদি অপ্রয়োজনে বাসা থেকে বের হয় এবং এটি ইন্ডিভিজুয়াল, পরিবারের 5 জন যদি বের হয় 5 জন মিলে কিন্তু 10 লক্ষ টাকা ফাইন খাবে। এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি, সর্বোচ্চ $5,000 পর্যন্ত, যেটি 3-3.5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় প্রায়, সেই টাকা পর্যন্ত কিন্তু জরিমানা বিধান রাখা হয়েছে। তার মানে জরিমানা আগেও ছিল, সেটিকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মাস্ক পরিধান না করলে, পাবলিক প্লেসে গিয়ে মাস্ক পরিধান না করলেও কিন্তু বাংলাদেশি টাকায় 32,000 টাকার মতো ফাইন করে দেওয়া হচ্ছে। এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বৃহত্তর সিডনিবাসী যাচ্ছে। আমি বলবো যে এর প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশিদের উপরে অনেকটা। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে কিন্তু খুব ভালো করতে পারছে না। সরকারি যে সহায়তা এই মুহূর্তে দিচ্ছে সরকার, সেটি কিন্তু অপ্রতুল। গত বছর প্রায় 6 মাস সরকার কিন্তু একটানা সহায়তা দিয়ে গেছে, কিন্তু এবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথম 6 সপ্তাহে যে সরকারি সহায়তা দেওয়া হয়েছে সেটি কিন্তু খুব বেশি ছিল না। ইন্ডিভিজুয়াল যারা চাকরি বাকরি করে বা বিভিন্ন খণ্ডকালীন চাকরি করছে স্টুডেন্ট, তারাও কিন্তু অনেকে এই সহায়তায় আওতায় এসেছে। তবে যারা সরকারি নিয়ম নীতি না মেনে চাকরিগুলো করছিল তারা কিন্তু এই সহায়তার আওতায় আসতে পারেনি। কয়েকটি পরিবার, বাংলাদেশি পরিবার করোনা সংক্রমিত অবস্থায় ছিল গত সপ্তাহে। এই এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে, তারা সংক্রমিত অবস্থায় থাকলেও তারা কিন্তু এই মুহূর্তে কেউ মারাত্মক ঝুঁকির মধ্যে নেই। গত সপ্তাহেও কয়েকজন মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। স্টুডেন্টদের কথা আসি এবার, যে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ভুগছে। এর আগেও একই পরিস্থিতি হয়েছিল গত বছর, যে প্রচুর স্টুডেন্টকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে চলে যেতে হয়েছে। বারবার যদিও সরকার স্টুডেন্টদের জন্য নতুন নতুন নীতিমালা চালু করছে, যে বারবার তাদেরকে বলা হচ্ছে যে আগামী বছরের শুরুতে হয়তোবা প্রচুর স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসতে পারবে, তাদের জন্য নিয়ম নীতি সহজ করে দেওয়া হবে, তাদের টিউশন ফি কমিয়ে দেওয়া হবে বা সরকারি যে খরচগুলো আসে সেই খরচগুলো কমিয়ে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা কিন্তু আশা পাচ্ছে না। গত 1.5-2 বছর যাবত অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা, প্রায় 1.5 বছর যাবত তারা কিন্তু অনলাইনে ক্লাস করছে। তো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা শারীরিকভাবে বেশিরভাগ প্রায় সবাই সুস্থ আছে, তবে মানসিকভাবে তারা বিপর্যস্ত অবস্থায় আছে, কারণ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক বর্ডার কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এই ছিল অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি সর্বশেষ। আমার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত গত কয়েকদিনে অস্ট্রেলিয়ায় প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে। সে খবর জানাতে সিডনি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী। যুক্তরাজ্যের ডেভনের বন্দরনগরী প্লাইমাউথে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে 5 জন নিহতের ঘটনায় জনমনে উদ্বেগ চরমে। 11 বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে হামলার কারণ বের করতে।
অজ্ঞাত বন্দুকধারীর হামলা ভীষণভাবে নাড়া দিয়েছে ব্রিটেনের দক্ষিণাঞ্চলীয় শহর প্লাইমাউথের বাসিন্দাদের। স্থানীয় সময় শুক্রবার শহরের একটি পার্কে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ৩ জন নারী, ২ জন পুরুষ ও সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন। প্লাইমাউথ শহরের কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে। যারা মারা গেছেন তাদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে। যেসব দেশে গোলাগুলির ঘটনা কম ঘটে সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। গুলি করে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা একেবারেই কম দেশটিতে। বিগত ১১ বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। এই ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিঃসন্দেহে প্লাইমাউথের এ ঘটনা আতঙ্কজনক। ভুক্তভোগী পরিবারকে সহমর্মিতা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। শিগগিরই এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানাচ্ছে। ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পুরো এলাকা ঘেরাও করে সেখানকার রাস্তার ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ। এছাড়াও সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। দুর্গাপূজা সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এবারও করোনার আবহে পূজার আয়োজন হচ্ছে সীমিত পরিসরে। এবার একটি বিশেষ দুর্গা প্রতিমা নজর কেড়েছে। দুর্গাকেই দেখা যাবে ডেল্টা ভ্যারিয়েন্ট নামক অসুরকে নিধন করতে, তবে তা প্রতীকী। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে করোনা সংক্রমণ আগের তুলনায় কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। যদিও দেশটির রাজ্যগুলোতে করোনা রুখতে অব্যাহত রয়েছে গণটিকা কর্মসূচিও। টিকা কর্মসূচির পাশাপাশি বেশ কিছু রাজ্যে চলছে লকডাউনও। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে নিয়ে যখন সবাই উদ্বিগ্ন, তখনই দশভুজা দেবী আসছেন সামনে। অক্টোবরের 10 তারিখ থেকে শুরু শারদীয় দুর্গাপুজো। এবার দেবী দুর্গাকেই দেখা যাবে ডেল্টা ভ্যারিয়েন্টকে নিধন করতে, তবে তা প্রতীকী। উপমহাদেশের অন্যতম ব্যস্ত প্রতিমা শিল্পীদের আখড়া নামে পরিচিত কুমোরটুলির একজন প্রতিমা শিল্পী এবার ডেল্টা ভ্যারিয়েন্টকে অসুরের সাথে তুলনা করে প্রতিমা তৈরি করেছেন। ডেল্টাটা আমি শুনেছি, তো ডেল্টা অসুর করলে কেমন হয়, তো আমি তারপরে মাথায় এই কনসেপ্টটা নিয়ে নিলাম, তো ডেল্টা ওষুধ তৈরি করলাম। ডেল্টাটা হবে করোনা ওষুধ থেকে ভয়ঙ্কর। অক্টোবরের দুর্গাপুজোর আয়োজনও হবে এবার করোনা বিধি মেনে। আশঙ্কা করা হচ্ছে পুজোর মধ্যেই চলতে পারে করোনার তৃতীয় ঢেউ, তাই পুজোর আয়োজনও হবে এবার সীমিত পরিসরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন নতুন প্রযুক্তি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আয়ারল্যান্ডে নিয়ন্ত্রণ করা গেছে সড়ক দুর্ঘটনা। নিয়ম মেনে গাড়ি চালিয়ে স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। আবারও ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট অভিযান। এবার যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণে দেশটির নতুন স্যাটেলাইট অভিযান ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ভোরে রকেটটি উৎক্ষেপণ করা হয়। চূড়ান্ত ধাপে এসে যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইটটি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আরও দ্রুত পেতে বৃহস্পতিবার একটি স্যাটেলাইট নিক্ষেপণ করে ভারত। জিএসএলভি F-10 রকেটটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ছোড়া হয়। রকেটটি প্রথম ও দ্বিতীয় ধাপে স্বাভাবিকভাবে কাজ করলেও চূড়ান্ত ধাপে এসে ব্যর্থ হয় নতুন এই স্যাটেলাইট অভিযানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক টুইট বার্তায় জানায়, চূড়ান্ত ধাপে যাওয়ার পর স্যাটেলাইটটিতে বেশ কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এ কারণে এটিকে কক্ষপথে স্থাপনে ব্যর্থ হয়েছেন তারা। স্যাটেলাইটটি নিয়ে আমাদের অনেক আশা ছিল। রকেটটি প্রথম ও দ্বিতীয় ধাপে স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু ক্রায়োজেনিক পর্যায়ে এসে বেশ কিছু যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। এ কারণে রকেটটি পুরোপুরি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত ভারত। ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আরও দ্রুত জানতে এই স্যাটেলাইটটি নিক্ষেপণ করা হয়েছিল। চলতি বছরে ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান এটি। গত 4 বছরের মধ্যে এই প্রথম দেশটির কোনো স্যাটেলাইট অভিযান ব্যর্থ হলো। জিনিয়া শেখ, সময় সংবাদ। ইতিহাসের বিশ্বাসঘাতক মীর জাফরের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, তা হয়তো সবারই জানা, কিন্তু তার বাড়িটির বর্তমান অবস্থা কি তা হয়তো অনেকেই জানেন না। বাংলার শেষ নবাবকে যেখানে হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছিল, সেই বাড়ির বর্তমান খবর জানাচ্ছেন
সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পলাশির যুদ্ধে মীর জাফরের ভূমিকা প্রকাশ পাওয়ার পর তার এই বাড়িটির প্রধান ফটককে বলা হয় নিকাম হারাম দেউরি। সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও ধ্বংসপ্রায় বাড়িটির দুটো অংশের একটির মধ্যে গড়ে উঠেছে ইমামবাড়া, আর অন্য অংশটিতে থাকেন মীর জাফরের নবম বংশধররা। সকাল থেকেই দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ, যারা শুধুমাত্র এই মুর্শিদাবাদের অন্যান্য মহকুমা থেকে নয়, তা কলকাতা থেকেও কিন্তু আসছেন এবং এসে তারা সরাসরি ঢুকছেন এই মীর জাফরের বাড়িতে। এখানেই মীর জাফরের জন্ম হয়েছিল। এই মীর জাফরের বাড়ি এখন সংরক্ষণ করছেন রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এবং তারাই কিন্তু এখানে প্রাইভেট সাইনবোর্ড দিয়ে দিয়েছেন। এখানে বড় বড় রাজাদের ছিল, সেই সব নিয়ে আর কি এসছি দেখতে। পুরানো জিনিস দেখতে একটু মন চাইছিল, ইচ্ছা হয়েছে, ওই জন্য এসছি দেখতে। ঐতিহাসিক এই বাড়িটি আজ পরিচিত প্রসিদ্ধ উপাসনালয় হিসেবে। এটা ধর্মস্থান জায়গা, এটা কিন্তু না, এটাতে এরকমই মনে করুন যে কি ইমামবাড়ি আছে বলে এটা জারাত করতে বৃহস্পতিবারের দিন প্রচুর লোক আসে। এখানকার যার যখন ইচ্ছা হয়, যখন যেটা মানে তখনই আসে। ইতিহাস বলছে 1757 সালে নদিয়ার পলাশির যুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়িতেই। মীর জাফরের উপস্থিতিতে তার বড় ছেলে মিরনের নির্দেশেই মোহাম্মদী বেগ হত্যা করেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। মীর জাফরের এই যে স্মৃতিচিহ্নে এখন কিন্তু একটি ধর্মীয় স্থান বলা ভালো, ভীষণ জাগ্রত একটি ধর্মীয় স্থান এবং সেখানে কিন্তু কাতারে কাতারে মানুষ আসেন এই ঈশ্বরের উপাসনা লাভের জন্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের অনেক দেশই যেখানে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হিমশিম খাচ্ছে, সেখানে আয়ারল্যান্ড নতুন নতুন প্রযুক্তি ও আইন করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাচ্ছে দ্রুতই। এতে স্বস্তিতে রয়েছেন সেখানকার বসবাসরত বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অনেক দেশে মহাসড়কের দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও ব্যতিক্রম চিত্র আয়ারল্যান্ডে। দেশটিতে সড়কে চালক ও যাত্রীদের নিরাপত্তায় রয়েছে নানা আইন ও তার সঠিক প্রয়োগ। নেই যত্রতত্র দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। ইচ্ছে থাকলেও মহাসড়কের পাশে নেই কোনো বাড়ি তৈরির অনুমোদন। এছাড়াও দেশটিতে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে একজন চালকের জানতে হয় সড়কের নিয়ম নীতি ও নানা আইন অমান্য করলে একটি লাইসেন্সে থাকা 12 পয়েন্ট থেকে কাটা হয় পয়েন্ট। অপরাধের ধরন বুঝে 2-4 পয়েন্ট কাটা থেকে শুরু করে বেশ কবছরের জন্য সাসপেন্ডও রাখা হয় লাইসেন্স। আবার কোনো ক্ষেত্রে লাইসেন্স বাতিলও করা হয় চালকদের। সড়কের দুর্ঘটনা রোধে নানা কৌশল প্রয়োগ ও সফলতা ইউরোপের মধ্যে দ্বিতীয় ও বিশ্বে চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। সড়ক নিরাপত্তার এই ব্যবস্থায় স্বস্তি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ডের মহাসড়কের দুর্ঘটনার হার অনেক কম। এর মূল কারণ কঠিন আইন এবং চালকদের সে আইন মেনে চলা। আইন না মানলে ড্রাইভিং পয়েন্ট কাটা সহ জেল জরিমানার বিধান কার্যকর থাকায় চালকরা সাবধানে চালাতে বাধ্য থাকেন। মহাসড়কে চালাতে হলে ফুল লাইসেন্স থাকা বাধ্যতামূলক, কারণ ফুল লাইসেন্স যারা নিয়ে থাকেন তারা সড়কের নিয়ম কারণ ও আইন পুরোটাই জেনে থাকেন, তাই দুর্ঘটনা কম হয়। মহাসড়কে টোলের আধুনিকায়নে সরকার পাচ্ছেন টোলের পুরো অংশ। আয়ারল্যান্ডের মহাসড়কের নিয়ম নীতিগুলো যদি বিশ্বের অন্যান্য দেশে অনুসরণ করত, তাহলে বিশ্ব থেকে সড়কে প্রতি বছরে মৃত্যুর হার দ্রুতই কমে যেত, রক্ষা পেত অনেক তাজা প্রাণ। বিশ্বের সকল সড়কই হোক নিরাপদ, আর যেন সড়কে হারিয়ে না যায় প্রিয়জনদের প্রিয় কোনো মুখ। আয়ারল্যান্ডের গলের ডাবলিন মহাসড়ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। দ্রুতই কাবুল দখলের দিকে এগোচ্ছে তালেবান। অনিশ্চয়তার মুখে হাজার হাজার মানুষের জীবন। 1 মাস না যেতেই আফগানিস্তানে ফের সেনা পাঠালো যুক্তরাষ্ট্র। এবং জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়ার ঘটনায় উদ্বেগ। প্রতারণার শিকার 10,000-এর বেশি মানুষ। সুষ্ঠু তদন্ত দাবি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।